গভীর রাতে কল্যাণী আর শ্যামল একটা বস্তা ধরাধরি করে তালপুকুরে নিয়ে আসে। ওদের খুব ভীত দেখাচ্ছিল, মনে হচ্ছে কিছু একটা নিয়ে ওরা বেশ দুশ্চিন্তা করছে। ওরা এদিক ওদিক তাকিয়ে বস্তাটা পুকুরের পানিতে ফেলে দিল এবং খুব তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। এই হলো শান্তিপুর গ্রাম। গ্রামের নামের মতোই এই গ্রামের মানুষের মনেও শান্তি বিরাজ করছে। গোলা ভরা ধান আর খেতে ভরা ফসল সবই তাদের ছিল, তাদের কোনো কিছুরই অভাব নেই। কে রাহুল, এত রাতে হাত থেকে ফিরলি বুঝি? আর বলো না দাদা, জরুরি এক কাজে আটকে গিয়েছিলাম, তাই একটু রাত হলো। আচ্ছা ঠিক আছে, দেরি করিস না, এখন তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে রাহুল দাদা, বড্ড দেরি হয়ে গেছে। চয়ন থেকে বিদায় নিয়ে রাহুল বাড়ির দিকে এগোচ্ছে। তালপুকুর পার আসতেই হঠাৎ রাহুলের মনে হলো পেছন থেকে তাকে কেউ টেনে ধরে রেখেছে। শত চেষ্টার পরেও রাহুল সামনে এগোতে পারছে না। ভয়ে সে পিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠল। সেই রাতে রাহুল আর বাড়ি ফিরে যায়নি। পরদিন ভোরবেলা এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে যায়। সকলে রাহুলকে খোঁজাখুঁজি করলেও আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সেদিন সন্ধ্যায় কালুর বউ মালতী কল্যাণীর বাড়িতে যায়। কল্যাণী তখন উঠোনে কাজ করছিল। কি গো কাকি, এ অবেলায় তুমি কাজ করছো? তা তোমার ছেলের বউ কই? ওই মুখ পড়ে তার বাপের বাড়ি গেছে। তাই এই ভর সন্ধ্যাবেলা কলসি নিয়ে তুমি কোথায় যাচ্ছ কালুর বউ? আর বলো না গো কাকি, ঘরে একটুকু পানি নেই, তাই তো তোমার বাড়ি এলাম। ভেবেছিলাম ওমাকে নিয়ে তালপুকুরে যাব। তোমাকেও বলিহারি বাপু, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই ভর সন্ধ্যাবেলা তুমি তালপুকুরে যাবে? রাহুলকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই খবর কি তুমি শুনতে পাওনি? কিসের কথা তুমি কিসে যে মিলাও কাকিমা? নিশ্চয়ই রাহুল দাদা জরুরি কোনো কাজে গিয়েছে, তুমি একটু বেশি বেশি ভাবছো। আচ্ছা আমি গেলাম গো কাকি। তারপর মালতী একা একা তালপুকুরে যায়। আশেপাশে তখন কেউ ছিল না। কলসিতে পানি ভরার জন্য সে কলসি ডোবালো, কিন্তু কি আশ্চর্য, পুকুর থেকে কলসি আর টেনে তুলতে পারছে না মালতী। মনে হচ্ছে পানির নিচ থেকে কেউ কলসিটা টেনে ধরে রেখেছে। সে কলসি ছেড়ে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু একটা দেখে এসে ভয়ে চিৎকার করে ওঠে। তারপর মালতীকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরের দিন এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়। শান্তিপুর গ্রামের শান্তি যেন ধূলিসাৎ হয়ে যায়। ভয়ে কেউ আর তালপুকুরের আশেপাশেও যায় না।
এমনকি খুব বেশি প্রয়োজন না হলে গ্রামের লোকজন রাতের বেলা ঘর থেকেই আর বের হয় না। দেখতে দেখতে এমনি করে বেশ কয়েকটা দিন কেটে যায়। তারপর একদিন জমিদার মশাইয়ের একমাত্র ছেলে ঈশান পুজোর ছুটিতে গ্রামে আসে। পুজোর সমস্ত আয়োজন করা হয়েছে জমিদার কাকা, মানে আপনি যদি একবার সব কিছু দেখে নিতেন ভালো হতো। সে না হয় দেখবো, কিন্তু আয়োজনের যেন কোনো কমতি না থাকে। না না জমিদার মশাই, কোনো কমতি হয়নি, আপনি যেমন বলেছেন তেমনি হয়েছে। এবারের পুজো নিয়ে গ্রামের মানুষদের মধ্যে খুব একটা আমেজ দেখতে পাচ্ছি না। পুরো গ্রামে কেমন যেন একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। কারণটা কি? সে কি আপনি কিছুই জানেন না ঈশান বাবু? আমাদের গ্রামে অশুভ কালো ছায়া পড়েছে। গ্রাম থেকে ঘন ঘন মানুষ গায়েব হয়ে যাচ্ছে। বাবা, জয়ন্দা, শ্যামল সব ঠিক বলছে তো? ও ঠিকই বলেছে ঈশান। তারপর জমিদার বাবু ঈশানকে সমস্ত ঘটনা খুলে বলে। ঈশান বলে, তোমরা যে কি বলো না বাবা, সত্যি তোমরা আজকালকার হয়েও এসবে বিশ্বাস করো। হাসালে বাবা, হাসালে। ঈশান হাসতে হাসতে তার রুমে চলে যায়। শ্যামল আর চয়নও তাদের কাছে চলে যায়। সারাদিন নানান কাজে গ্রামের মানুষদের সময় কেটে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই দরজায় খিল মেরে সকলে ঘরের ভেতরে ঢুকে যায়। কেউ বাইরের বাইরে পা রাখে না। এদিকে ঈশানের কিছুতেই ঘরে আর মন টিকছে না। সে পরিপাটি হয়ে বাড়ির বাইরে যেতে লাগলো। জমিদার মশাই অবাক হয়ে বললেন, কি ব্যাপার ঈশান, এই ভর সন্ধ্যাবেলা কই যাচ্ছ বাবা? হরি কাকার চায়ের দোকান থেকে এক কাপ চা খেয়ে আসি বাবা। চা খেতে তোমাকে বাড়ির বাইরে যেতে হবে না, বাড়িতেই তোমাকে চা বানিয়ে দিতে বলছি। তাছাড়া সন্ধ্যার পর হরির চায়ের দোকান বন্ধ তো থাকে। ওহ বাবা, তোমরা এই যুগের মানুষও এই সব কুসংস্কারে ডুবে আছো। গ্রামে এসে যদি আমাকে এভাবে বন্দি হয়ে থাকতে হয় তাহলে শহরেই থাকা ভালো। ঈশানকে এভাবে রাগ করতে দেখে জমিদার মশাই তাকে আর বাধা দিল না। সে বাড়ির বাইরে চলে যায়। পুরো গ্রাম তখন ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ে আছে। ঈশান টর্চ জ্বালিয়ে হরি কাকার চায়ের দোকানে যেতে লাগলো। আশেপাশে কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। অন্ধকার রাস্তায় ঈশান একা একা হাঁটছে। হাঁটতে হাঁটতে একটা সময় সে তাল পুকুরের পাশে চলে আসলো। ঈশান ভীষণ অবাক হয়ে যায়। অজানা ভয়ে তার গা কেঁপে ওঠে। কি, আমি এখানে এলাম কি করে? আমি তো হরি কাকার চায়ের দোকানে যাচ্ছিলাম। মনে হয় অন্ধকারে ভুল পথে চলে এসেছি। তারপর হরি কাকার চায়ের দোকানে যাওয়ার জন্য ঈশান খুব দ্রুত হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা সময় সে খুব ক্লান্ত হয়ে যায়। প্রায় আধ ঘন্টা হাঁটার পর ঈশান লক্ষ্য করল সে এখনো তালপুকুর পাড়েই রয়েছে। সে ভয়ে চমকে উঠে বলল, কি আশ্চর্য, এত সময় ধরে হাঁটছি এক জায়গাতেই, কিন্তু এটা সম্ভব কি করে? ঈশান আরো তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে তালপুকুরের পাড় থেকে সরতে পারছিল না। এবার তার মনে ভয় ঢুকতে শুরু করলো। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ টর্চের লাইটের আলো নিভে যায়। হঠাৎ প্রচণ্ড ভয়ে ঈশানের বুকের ভেতরটা কেঁপে ওঠে। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে জায়গা থেকে নড়তে পারে না। মনে হচ্ছিল কেউ খুব শক্ত করে পিছন থেকে তাকে টেনে ধরে রেখেছে। ভয়ে তার বুকের ভিতরের পানি শূন্য হয়ে যায়।
তারপর সে হোঁচট খেয়ে পড়ে যায়। অনেক কষ্টে সে কোনো রকমে উঠে দাঁড়াতে না দাঁড়াতে আবারও হোঁচট খেয়ে পড়ে যায়। হঠাৎ তার মনে হচ্ছে বারবার তাকে ল্যাং মেরে কেউ ফেলে দিচ্ছে, কিন্তু ঈশান আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। সে বুঝতে পারলো তার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। ভয়ে ভয়ে ঈশ্বরের নাম জপতে লাগলো সে। হঠাৎ কারো কান্নার শব্দ ঈশানের কানে ভেসে আসলো। এমন করুণভাবে কে কান্না করছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার সাথে এগুলো কি হচ্ছে? তখনই কেউ খুব জোরে ধাক্কা মেরে ঈশানকে তালপুকুরে ফেলে দেয়। কি আশ্চর্য, ঈশান পুকুরের পানিতে ডুবছে না, সে পানির উপর ভাসছে। দেখে মনে হচ্ছে কেউ পানির উপরে খুব স্বচ্ছ গাছ বিছিয়ে রেখেছে। ভয়ে তার বুকের ভেতরটা ধুক ধুক করছে, হাত পা থরথর করে কাঁপছে। পানির উপর দিয়ে হেঁটে ঈশান পাড়ে উঠে আসে। আর ঠিক তখনই কেউ খুব শক্ত করে তার গলা চেপে ধরে। ঈশান কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারে না, গলা চেপে ধরে তাকে মাটি থেকে উপরে তুলে ফেলেছে। ঈশান হাওয়ায় ভাসতে লাগে। এ কথা বলতে না বলতেই ঈশান আছড়ে মাটিতে পড়ে গেল। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সে উঠে দাঁড়ালো। কে তুমি? আড়াল থেকে আমাকে ভয় দেখাচ্ছ কেন? সাহস থাকলে সামনে এসো। ঈশানের কথা বলতেই তার সামনে একটা ভয়ঙ্কর পিশাচিনী এসে হাজির হয়। পিশাচিনীর চোখ দুটো লাল টকবগে, সারা শরীরে পেটানোর দাগ, হাতের নখগুলো ধারালো। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ঈশান নিজের সাহস আর ধরে রাখতে পারে না, সে খুব ঘাবড়ে যায়। পিশাচিনী কিছুটা বিশ্রীভাবে হাসতে শুরু করে। তার হাসির শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। ঈশান ভয়ে বলে, আমার সাথে এমন করছে কেন? আমি কি ক্ষতি করেছি? তুই কোনো ক্ষতি করিসনি, কিন্তু আমি যখন বাঁচার আকুতি করেছি তখন তোরা গ্রামের কেউ আমাকে সাহায্যও তো করিসনি। এইসব কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি উমা, জমিদারের দেহরক্ষী শ্যামলের সাথে গত বছর আমার বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার শাশুড়ি আর আমার স্বামী আমার উপর অমানবিক নির্যাতন চালায়। একটা সময় আমি আমার দারিদ্র বাবার কাছ থেকে টাকা আনতে অস্বীকার করলে আমার স্বামী আর শাশুড়ি হাত পা বেঁধে আমাকে বেধড় পেটায়। আমি আত্মরা হয়ে পড়লে আমাকে বস্তায় ভরে ওই তালপুকুরে এনে ফেলে দেয়। বাঁচার জন্য আমি অনেক আকুতি করেছি, চিৎকার করেছি, কিন্তু গ্রামের কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তারপর এই তালপুকুরেই আমার প্রাণ নাশ হয়ে যায়। যেই গ্রামে আমি শান্তিতে থাকতে পারিনি, সেই গ্রামে আমি কাউকে শান্তিতে ঘুমাতে দিব না। এই শান্তিপুর গ্রামকে আমি শ্মশান বানিয়ে ছাড়ব। কালুর বউ মালতীকে আর রাহুলকে আমি এই তালপুকুরে ডুবিয়ে মেরেছি। এখন তোর পালা, তোকে আমি তালপুকুরে ডুবিয়ে মারব। না না, আমার সাথে তুমি এমনটা করো না। এভাবে একের পর এক নিরপরাধ মানুষের প্রাণ নাশ তোমার ঠিক হচ্ছে না। তোমার প্রাণ আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার স্বামী আর শাশুড়িকে আমি পুলিশের হাতে তুলে দেব। তোমার হত্যার বিচার আমি প্রতিষ্ঠা করব। ঈশানের কথায় পিশাচিনীর চোখে পানি এসে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। তার চোখ থেকে এক ফোঁটা জল মাটিতে পড়তেই সে হাওয়ায় মিলে যায়। একটু পর ভোরের আলো ফুটে ওঠে। ঈশান তার বাড়ি ফিরে যায়।
তার বাবাকে সমস্ত ঘটনা জানায়। সব শুনে জমিদার ভীষণ অবাক হয়। কিছুক্ষণ পর ঈশান পুলিশ নিয়ে শ্যামলের বাড়িতে যায় এবং শ্যামল আর তার মাকে পুলিশের হাতে তুলে দেয়।